SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নামটা তোমরা অলরেডি সকলেই শুনে ফেলেছ। পশ্চিমবঙ্গ তথা সারা দেশে SIR নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিহারে আমাদের SIR শেষ হয়েছে। পশ্চিমবঙ্গ তথা আরো অনেকগুলি রাজ্যে কিন্তু SIR এর কাজ বা প্রক্রিয়া শুরু করা হয়েছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের বাংলা অর্থটি বিশেষভাবে নিবিড় সংশোধন। এই কথাটার মধ্য দিয়ে কি বোঝা যাচ্ছে? বিশেষভাবে নিবিড় সংশোধন। এর আগে কি তাহলে কোনো সংশোধন হয়নি? ভোটার লিস্ট এর আগে কি কখনো সংশোধন করা হয়নি? না, ভোটার লিস্ট সংশোধন হয়েছে, কিন্তু এবারে এই নিবিড় কথাটা অনেকটা আত্মপ্রকাশ করতে চলেছে একটু অন্যভাবে। SIR এর আগে হয়েছে কিনা? হয়েছে, 20 বছর আগে হয়েছে, অনেকদিন আগে হয়েছে, কিন্তু আজকের 2025-এ এসে আবার SIR এর দামামা বেজে উঠেছে। কেন প্রয়োজন? কিসের জন্য প্রয়োজন? SIR এর উদ্দেশ্য কি? SIR মূলত কি? SIR নিয়ে রাজনীতি চলছে না তো? SIR নিয়ে রাজনীতি হবে না তো? এটা কিন্তু সকলের কাছে, শুধু পশ্চিমবঙ্গবাসীদের কাছে নয়, সারা ভারতবর্ষের কাছে একটা বড় প্রশ্ন। আমি তাই দিয়েছি #রাজনীতি। একদম তাই। SIR নিয়ে রাজনীতি হতে পারে, SIR নিয়ে অনেক রকম প্রশ্ন উঠতে পারে। কোন উদ্দেশ্যে SIR হচ্ছে? কি কি নথি আমাদের প্রয়োজন? SIR এর মূলত নাম আমাদেরকে তুলতে গেলে কি কি নথি আমাদের লাগবে? কারা বাতিল হতে পারে? কাদের নাম বাতিলের খাতায় পড়তে পারে? এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। একদিকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, অন্যদিকে আমাদের নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। আমাদের কিন্তু ঘোষণা করেছে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আজ থেকে SIR এর কার্যপ্রক্রিয়া আস্তে আস্তে শুরু হবে। কেমন করে এই SIR কার্যপ্রক্রিয়া শুরু হবে তা এক নজরে দেখে নেওয়া যাক। কি বলছে এই স্যার অর্থাৎ স্যার? কি বলছে? বলছে 28শে অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত কাদের প্রশিক্ষণ দেওয়া হবে? BLOদের প্রশিক্ষণ দেওয়া হবে। 4ঠা নভেম্বর থেকে 4ই ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি ফর্ম বিলি করা হবে এবং অনলাইনেও আবেদন করতে পারবে। কারা অনলাইনে আবেদন করবে? যারা পরিযায়ী শ্রমিক, যারা শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে আছে, অর্থাৎ বিভিন্ন রাজ্যে যারা কাজ করতে গেছে তাদের জন্য তোমরা অনলাইনেও ফর্ম আবেদন করতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে। 9ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা একটা প্রকাশ করা হবে। 9ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপর বলছে 9ই ডিসেম্বর থেকে 2025 অর্থাৎ 8ই জানুয়ারি পর্যন্ত 2026 যাদের নাম বাদ গেছে তারা আবেদন করার সুযোগ পাবে। খসড়া প্রকাশ করে দেয়া হলো। যাদের নাম বাদ গেছে, বৈধ ভোটার বলে মনে করছো অথচ তাদের নাম বাদ গেছে, তোমরা আবেদন করতে পারবে। 9ই ডিসেম্বর 2025 থেকে 31শে জানুয়ারি 2026 আবেদন শোনা হবে এবং সেটাকে খতিয়ে দেখার কাজকর্ম চলবে। আর একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 2026-এ চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশ হবে। এই চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী আমরা প্রত্যেকে ভোট দিতে পারবো। এখানে কি রাজনীতির গন্ধ পাচ্ছ? হ্যাঁ, আমরা রাজনীতির স্টুডেন্ট হিসেবেই, রাজনীতির ছাত্র হিসাবেই আমি কিন্তু সেটা নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব যে আমাদের SIR কতটা প্রভাব ফেলতে পারে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে, এবং গণতন্ত্রের পক্ষে কতটা স্বস্তিকর এই SIR। তাহলে এই স্যার কি বলছে? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বারবার করে বলার চেষ্টা করছি, এটা ভোটার তালিকায় বিশেষ সংশোধন এবং এক্ষেত্রে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অস্তিত্ব যাচাই করে ভোটার লিস্টে সংশোধন করা হবে,
দেখা হবে প্রত্যেকের জন্ম, ঠিকানা এবং নাগরিকত্বের প্রমাণপত্র। তোমার জন্ম এখানে হয়েছে কিনা, তুমি ভারতবর্ষের নাগরিক কিনা, সমস্ত কিছু প্রমাণপত্র তোমার কিন্তু প্রয়োজন। তোমার এখানে SIR অর্থাৎ স্যারে নাম তুলতে গেলে বা ভোটার পত্রে নাম তুলতে গেলে এরা কি করবে? এরা তোমাদের প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছাবে। বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 3 বার তোমাদের বাড়ি বাড়ি যাবে। কেন 3 বার তোমাদের বাড়ি বাড়ি যাবে? কারণ একবার গেলে তুমি বাড়িতে নাও থাকতে পারো, তার জন্য তার পরের বার তোমার বাড়িতে যাওয়া হবে এবং ডেট জানিয়ে দেওয়া হবে তোমার বাড়ি ওই দিন আমি আসব। অর্থাৎ কোনো সুযোগ নেই এখানে কারচুপি করার। হ্যাঁ, হতে পারে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে কি বলছে? বলছে ভোটার লিস্টের সাধারণ সংশোধনের সঙ্গে তফাৎ কোথায়? এমনি তো সাধারণভাবে সংশোধন হয়, তাহলে আবার স্পেশাল ভাবে রিভিশন করার কি দরকার? একেবারেই তাই। প্রশ্নের উত্তরটা হচ্ছে সারা বছর ধরে ভোটার তালিকায় যে সংশোধন, নতুন নাম সংযোজন চলে, মৃতদের নাম বাদ দেওয়ার কাজ চলে, সেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের অস্তিত্ব যাচাই করা হয় না। সারা বছর ধরে ভোটার লিস্টে কিন্তু সংশোধন চলে, আমরা সংশোধন করি। কেউ মারা গেলে তার নাম কেটে বাদ যায়, অবৈধ ভোটার হলে সেটা বাদ যায়, কিন্তু সেটাকে সেই রকম ভাবে নিবিড় ভাবে খতিয়ে দেখা হয় না। অনেক নেতার প্রভাব থাকে, অনেক রাজনৈতিক দলের প্রভাব থাকে, অনেক রাজনৈতিক নেতা কর্মীর প্রভাব থাকে, তার ফলে সেটাকে আর কখনোই আমরা খতিয়ে দেখি না। সেই জন্য এবারে হতে চলেছে একটা নিবিড় রিভিশন, অর্থাৎ নিবিড় ভাবে খতিয়ে দেখা হবে SIR এ। এখানে নতুন ভাবে আবার তোমাকে নির্বাচনের জন্য ভোটার লিস্টে তোমার নামকে নতুন ভাবে তোলা হবে, একেবারে নতুন ভাবে। সবকিছুকে ফ্রিজ করে দেওয়া হচ্ছে। নতুন করে তোমার নাম তোলার জন্য যে যে নথি প্রয়োজন আমি সেটা আলোচনা করব। নির্বাচন কমিশন প্রকাশিত আমাদেরকে 11টি নথি কিন্তু দিতে হবে। কি সেই 11টি নথি? বলছে এবার বঙ্গে SIR এর সঙ্গে রাখবেন কোন কোন নথি, দেখে নিন কোন কোন নথি আপনারা রাখবেন। সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র। দ্বিতীয় বলছে 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি। তৃতীয়ত বলছে বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট। চতুর্থত বলছে পাসপোর্ট। পঞ্চমত বলছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সাল তারিখ উল্লেখ থাকতে হবে। ষষ্ঠত বলছে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, জেলা শাসক বা সমতুল কারোর দেওয়া সেই রকম সার্টিফিকেট লাগবে। সপ্তমত বলছে বনপালের সার্টিফিকেট। অষ্টমত কাস্ট সার্টিফিকেট, যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে প্রত্যেকের কাস্ট সার্টিফিকেট। NRC অন্তর্ভুক্তির প্রমাণ যেখানে প্রযোজ্য, NRC অন্তর্ভুক্তি প্রমাণ। 10 নম্বর বলছে পারিবারিক রেজিস্টার, রাজ্য সরকার এবং প্রশাসন প্রদত্ত। 11 নম্বর বলছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি বা দলিল বা পর্চা। একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন, আমাদের বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে 2002 সালে লাস্ট SIR হয়েছিল। সেই তালিকায় যদি কারো নাম থেকে থাকে তাহলে তাকে কোনো রকম কিন্তু কোনো নথি দিতে হবে না, তার নাম উঠে যাবে এবারেও। এবং আরেকটি কথা, যদি আমরা দেখি 2002 সালের SIR এ অর্থাৎ 2002 সালের নির্বাচন কমিশনের তালিকায় কারোর বাবার নাম আছে, তাহলেও সেখানে সেটা প্রযোজ্য হবে। ভারতীয় নাগরিক হিসাবে সেখানে আমরা দেখতে পাবো যে 2002 সালের জানুয়ারির ভোটার তালিকায় নাম থাকলে নথি দেখানোর কোনো প্রয়োজন নেই, শুধু নাম থাকলেই হবে। কারণ বাবার নাম যদি থেকে থাকে তাহলেও সেটা প্রমাণপত্র হিসেবে তুমি প্রয়োগ করতে পারবে এই SIR এ নাম তোলার জন্য। আচ্ছা, আমরা দেখলাম এতক্ষণ আমাদের কি কি নথি প্রয়োজন, এর উদ্দেশ্য কি,
এর প্রয়োজনীয়তাটা কোথায়? কেন সার করছি? এসআইআর কেন হচ্ছে আমাদের দেশে? কারণ হচ্ছে এখানে স্পষ্ট করে তোমাদেরকে বলা হয়েছে, আমরা কি দেখি অনেক সময় মৃত ভোটারের নাম বছরের পর বছর তালিকায় থেকে যায়। অনেক ক্ষেত্রে কোনো ভোটার নির্দিষ্ট ঠিকানা ছেড়ে বহু আগে চলে গিয়েছে। ধরো আমি এখন বর্তমানে কলকাতা থাকি, আমার বাড়ি হয়তো কুলতলিতে, আমার কুলতলিতেও ভোট আছে, আবার আমার কলকাতাতেও ভোট আছে, দু জায়গায় আমার ভোট আছে। এইরকম কিছু কিছু ভোটার, তারও নাম লিস্টে থেকে যায়। অনেক অন্য রাজ্যে পাকাপাকি ভাবে চলে গেলেও দু জায়গায় নাম থেকে যায়, সেগুলোকে কিন্তু বাতিল করা। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদেশি নাগরিকরাও ভুয়ো ভোটার, আধার, রেশন কার্ড তৈরি করে নাম তুলে দিয়েছেন লিস্টে। সেসব ঝাড়াই বাছাইয়ের জন্য কমিশনের নিয়ম মেনে নির্দিষ্ট সময় অন্তর বিশেষ সংশোধন করা হয়। দেখা যায় অনেকে পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছে, বিশেষ করে বলতে চাইছে বাংলাদেশ, মায়ানমার, এই সমস্ত দেশের কথা বলতে চাইছে, তারা আমাদের দেশে চলে এসে তারা কিন্তু কোনো একটা পার্টির নেতার হাত ধরে তারা রেশন কার্ড বানিয়ে ফেলছে, ভোটার কার্ড বানিয়ে ফেলছে, তারা আমাদের আধার কার্ড বানিয়ে ফেলছে, তার মধ্য দিয়ে কিন্তু নির্বাচন কমিশনে নির্বাচনও দিচ্ছে। সেই জায়গাগুলোকে ভালো করে ঝাড়াই করা, বাছাই করা এবং তার সঠিক নথিটাকে দেখাই এই এসআইআর এর উদ্দেশ্য। তাহলে আমি বলতেই পারি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রকে আরো সুষ্ঠু, আরো সবল এবং আরো শক্তিশালী করে তোলার জন্য এসআইআর এর প্রয়োজনীয়তা অবশ্যই আছে। রাজনৈতিক উদ্দেশ্য সাধনে যদি এসআইআর অন্যভাবে দেখা হয়, তাহলেও কিন্তু জনগণের উপরে অনেক বড় প্রভাব পড়বে। তোমরা জানো প্রত্যেকেই, বিহারে কিন্তু ইতিমধ্যেই ৬৫ লক্ষ মানুষ বাতিল হয়েছে। আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যে রাজ্য, সেখানেও কিন্তু আমাদের এখন বর্তমানে ভোটার যে সংখ্যা, শুধু ভোটার সংখ্যা ৭ কোটির উপরে, ৭ কোটির উপরে ভোটার। আমাদের ভুয়ো ভোটার বের হয়ে আসতে পারে, একটা আন্দাজ করা হচ্ছে, একটা অনুমান করা হচ্ছে প্রায় কোটির উপরে। তাহলে বুঝতে পারছো যেভাবে এই এসআইআর এর প্রয়োজনীয়তা রয়েছে সঠিক ভোটার লিস্ট তৈরি করা। এবারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, অনেকের প্রশ্ন আছে, যেটা নিয়ে রাজনীতির কথা বলছি আমি বারবার করে। বলছে এই এসআইআর হলে সাধারণ ভোটারদের নাম বাদ পড়বে না তো, বা সাধারণ ভোটারদের বাদ কি পড়বে? সেখানে বলছে, কমিশন বলছে প্রকৃত ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে না, মৃত বা ভুতুড়ে ভোটার বা বিদেশি নাগরিকদের নাম বাদ পড়বে। এখানে মৃত ভোটারদের নাম বাদ পড়বে, ভুতুড়ে ভোটারদের নাম বাদ পড়বে, আর বিদেশি যে সমস্ত ভোটার আছে যারা ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ দেখাতে পারবে না, তাদের একমাত্র এখান থেকে বাদ যাবে। যদি কোনো বৈধ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যায়ও, তাহলেও পরবর্তী সময়ে কমিশন তাকে শুনানিতে ডাকবে, সেখানে নথি দেখিয়ে নাম তোলার সুযোগ থাকবে। এটা কিন্তু কমিশন বারবার করে বলছে। কোনো বৈধ ভারতীয় ভোটার, কোনো বৈধ ভারতীয় নাগরিক এই এসআইআর এর থেকে বাতিল হবে না। তার পরেরটা বলছে এনুমারেশন ফর্মের দরকার কি, কিসের জন্য এই ফর্মটা দরকার হবে? বলছে এনুমারেশন ফর্ম ছাপা হবে, 2টি করে ফর্ম ছাপা হবে। একটি ভোটার জমা দেবেন, অন্যটি নিজের কাছে রেখে দেবেন। এই ফর্মে স্বাক্ষর করে জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে, সঙ্গে কোনো নথি না দিলেও। কমিশন খতিয়ে দেখার সময় 2002 এর ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক না পেলে বা সন্দেহ হলে ইআরও বা এইআরও শুনানিতে ডাকবেন। তখন কি হবে? সেখানে নথি দিতেই হবে। ইআরও বা এইআরও এরা সন্তুষ্ট হলে তবে চূড়ান্ত ভোটার তালিকায় তোমার নামটা উঠবে। তবে কমিশনের পরামর্শ, ফর্ম জমা দেওয়ার সময়ই নথি জমা দিলে ভালো। অনেকে মনে করছে যে এই ফর্মটা শুধুমাত্র জমা দিয়ে দেব। হ্যাঁ, কারা শুধুমাত্র ফর্ম জমা দিলে নাম উঠে যাবে? যাদের 2002 সালেতে নাম আছে তাদের। আর নথিগুলো কারা জমা দেবে? যাদের নাম ওখানে নেই বা যাদের বাবার নাম আছে,
তাদেরকে নথি দিতে হবে এবং তার মধ্য দিয়ে কিন্তু নামটাকে তুলতে হবে। চলুন একটু দেখে নিই আমাদের বিএলও এরা কি করবে, এদের কাজ কি। বলছি এরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের কাছে কমিশনের এনুমারেশন ফর্ম বিলি করবেন। বুথ লেভেল অফিসাররা, বুথ লেভেল অফিসার বিএলও, বুথ লেভেল অফিসার, প্রত্যেক বিএলও কে তার বুথের প্রতিটি বাড়িতে 3 বার করে যেতে হবে। আমি কি বললাম? প্রত্যেককে 3 বার করে এখানে যেতে হবে। তারপরেও কারো দেখা না পেলে ফর্মটি ছাঁটিয়ে বলে রাখতে হবে, তা পূরণ করে কতদিনের মধ্যে জমা দিতে হবে। এই ফর্ম ভোটারকে নিজ হাতে পূরণ করে জমা দিতে হবে। এই কাজে সাহায্য করার জন্য কমিশনের স্বেচ্ছাসেবক নিয়োগ করছে। পরের পয়েন্ট কি বলছে? ফর্মে কি থাকবে, ফর্মে কি কি বিষয় থাকবে। সেখানে ফর্মের ছাপানো ফর্মে ভোটার লিস্টে ভোটারের যে ছবি রয়েছে সেটা থাকবে। পাশে আবার সংশ্লিষ্ট ভোটারের নিজের পাসপোর্ট সাইজের বর্তমান ছবি দিতে হবে। আগের যে ছবি সেটা দেবে কমিশন, তার পাশে আমাদেরকে বর্তমান যে ছবি সেটা দিতে হবে। ফর্ম পূরণ করতে হবে আধার কার্ড নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ভোটারের বাবা ও মায়ের নাম, সেই সঙ্গে ভোটারকে দিতে হবে ভারতীয় নাগরিকত্বের পরিচয় হিসেবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া 11টি নথির যে কোনো একটি, 11টি নথির মধ্যে যে কোনো একটি কিন্তু দিতে হবে। ফর্মে ভোটারকে স্বাক্ষর করে ঘোষণা করতে হবে তিনি ভারতীয় নাগরিক, এটা কিন্তু ঘোষণা করতে হবে। অর্থাৎ আমি এই মর্মে জানাচ্ছি উপরিউক্ত সবকিছু সঠিক এবং অর্থাৎ আমি ভারতীয় নাগরিক। এসআইআর নিয়ে একদম লাস্ট যে প্রশ্নটা তোমাদের উঠে আসে সেটা হচ্ছে আধার কি প্রামাণ্য নথি হিসেবে গ্রহণযোগ্য হবে? কেন এত কিছু করার দরকার? শুধু আধার কার্ডটা দেখলেই তো হয়ে যায়। অনেকের প্রশ্ন এরকম থাকতে পারে। সেখানে তোমাদেরকে বলে রাখা প্রয়োজন, বিহারে সারের সময় 12 নম্বর নথি হিসাবে আধারকে যুক্ত করতে বলেছে সুপ্রিম কোর্ট। তবে সেটা শুধুমাত্র একটি পরিচয় পত্র, সেটা কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয়। শুধুমাত্র তোমার আইডেন্টিটি, তুমি কে তার পরিচয় পত্র, তুমি ভারতীয় নাগরিক কিনা নাগরিকত্বের প্রমাণপত্র এটা নয়। তার জন্য 11টি নথির কোনো একটি দিতেই হবে তোমাকে এসআইআর এ নাম তুলতে গেলে। আশা করছি ভিডিওটি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে, লাইক করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে এরকম আরেকটি পরের ভিডিওতে।